আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে পড়েছিলাম একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো। যেহেতু বৈশিষ্ট্য পড়েছি, তোমরা ওর মধ্যে থেকে পার্থক্যটা অবশ্যই পারবা এবং সেটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা যাতে নিজেরা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্যটা করতে পারো সেটা প্র্যাকটিস করবা। এখন আমরা যেটা পড়বো, এই চ্যাপ্টারের মেন পড়া হচ্ছে পুষ্প সংকেত এবং গোত্র পরিচিতি। আবৃতবীজী উদ্ভিদের গোত্র পরিচিতি। এখন গোত্র পরিচিতি এবং পুষ্প সংকেত যদি পড়তে হয়, তার আগে আমাকে কিছু টার্ম, কিছু সংজ্ঞা, কিছু শব্দের অর্থ আমাদেরকে জানতে হবে। সেই অর্থগুলো বা শব্দগুলো জানার জন্য আমাদেরকে আগে কিছু পড়তে হবে। সেগুলোই এখন আমি তোমাদেরকে পড়াবো। জাস্ট পুষ্প সংকেত এবং গোত্র পরিচিতি পড়ার আনুষঙ্গিক বিষয়গুলা তোমাদেরকে এখন দেখাবো। তার মধ্যে হচ্ছে যে আবৃতবীজী উদ্ভিদের স্বভাব বা স্বরূপ, এটা কি রকমের হতে পারে। যেমন আবৃতবীজী উদ্ভিদগুলো কি কি রকমের হয়। দেখো, একটি আবৃতবীজী উদ্ভিদের বর্ণনার ক্ষেত্রে তার স্বভাব বা স্বরূপ জানা দরকার। যেমন এরা কি কি রকম হয়: বিরুৎ, গুল্ম, উপগুল্ম এবং বৃক্ষ। এগুলা কিন্তু আমরা আগেও পড়েছি, তোমরা জানো। জাস্ট আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি যে কি কি টাইপের হয়। বিরুৎ জাতীয় হয়, বিরুৎ হার্ব। এগুলা ছোট ও নরম কাণ্ড বিশিষ্ট উদ্ভিদগুলোকে বিরুৎ উদ্ভিদ বলে। যে গাছগুলা খুব ছোট এবং কাণ্ডটা হবে নরম, সেগুলাই হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ, যেমন ধান, দুর্বাঘাস ইত্যাদি। গুল্ম, গুঁড়িবিহীন ঝোপ জাতীয় মাঝারি ধরনের কাষ্ঠল উদ্ভিদ। যে বড় গাছ কাটলে কিন্তু সাধারণত গুঁড়ি বের হয়, কিন্তু এগুলো হচ্ছে ঝোপ জাতীয় কাষ্ঠল উদ্ভিদ, কিন্তু এগুলোকে কাটলে কোনো গুঁড়ি বের হবে না, সেগুলোকেই বলা হয় গুল্ম। যেমন গোলাপ, জবা। 3 নাম্বার হচ্ছে উপগুল্ম। দেখো, গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট উদ্ভিদকে উপগুল্ম বলে, যেমন বেগুন, কলকাসুন্দা ইত্যাদি। আর বৃক্ষ, সাধারণত গুঁড়িযুক্ত কাষ্ঠল উদ্ভিদগুলোকে বৃক্ষ বলা হয়। যেগুলো আমরা যে সচরাচর বড় বড় গাছগুলো দেখে থাকি, সেগুলোই হচ্ছে বৃক্ষ। এগুলাকে কাটলে কাঠ বের হবে এবং কাঠ কাটলে গুঁড়ি বের হবে, যেমন আম, কাঁঠাল ইত্যাদি। এগুলা গেল উদ্ভিদের স্বরূপ বা স্বভাব। এখন সেই আবৃতবীজী উদ্ভিদের মূলগুলো কেমন হয়ে থাকে, বা মূল বলতে কি বুঝো, এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। যেমন উদ্ভিদের যে অংশ পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন, অরীয় পরিবহন টিস্যুগুচ্ছ বিশিষ্ট এবং সাধারণত মাটির নিচে অবস্থান করে, তাকে মূল বলে। মূল সাধারণত নিম্নমুখী ভ্রূণমূল হতে সৃষ্টি হয়। উৎপত্তির ভিত্তিতে মূল 2 প্রকার। দেখো, মূল হচ্ছে 2 প্রকার উৎপত্তির উপর ভিত্তি করে। একটা হচ্ছে স্থানিক মূল আর একটা হচ্ছে অস্থানিক মূল। স্থানিক মূলকে বলা হয় প্রধান মূল অথবা ট্যাপ রুট, আর অস্থানিক মূলকে বলা হয় অ্যাডভার্টাইটাস রুট। রুট মানে মূল। তাহলে স্থানিক মূলটা কি? উদ্ভিদের ভ্রূণমূল থেকে যে মূল সৃষ্টি হয় তাকেই স্থানিক মূল বা প্রধান মূল বলা হয়। দেখো, এই যে মাঝখান দিয়ে যে বড় মূলটা দেখা যাচ্ছে, এটাকেই বলা হয় প্রধান মূল। আর প্রধান মূল থেকে সাইডে যেগুলা বের হয়েছে মূলগুলা, এগুলাকে বলা হয়েছে শাখা মূল। এটাই হচ্ছে প্রধান মূল বা স্থানিক মূল। তারপরে হচ্ছে অস্থানিক মূল। ভ্রূণমূল থেকে সৃষ্ট প্রাথমিক মূল নষ্ট হয়ে কাণ্ডের নিম্নাংশ বা অন্যান্য অংশ থেকে যে মূল সৃষ্টি হয় তাকে অস্থানিক মূল বলা হয়। বিভিন্ন ধরনের, যথা যে গুচ্ছমূল। দেখো, এই যে গুচ্ছ মানে একেবারে অনেকগুলো একসাথে মাটির উপরের দিকে, খুব বেশি গভীরে পৌঁছায় না, সেগুলো মাটির উপরের দিকেই বিছিয়ে থাকে, এগুলোকে বলা হয়েছে গুচ্ছমূল। পত্রজ মূল মানে পাতা থেকে হয় যে মূলগুলি, যেমন পাথরকুচি গাছে দেখা যায়। তারপরে কাণ্ডজ মূল, কাণ্ড থেকে হয়, যেমন যে আখের প্রত্যেকটা গিট থেকে কিন্তু এরকম মূল দেখা যায়, সেগুলোকে বলা হয় কাণ্ডজ মূল। ঠিক আছে, এবার দেখো মূলের বিভিন্ন অংশ। একটি মূল, এই হচ্ছে মূলের কাণ্ড।
যেটা মাটির উপরে থাকে, এই যে লেভেলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাটির লেভেল, এটা মাটির উপরে, এটা মাটির নিচে, এই হচ্ছে উপরে কাণ্ড, আর এই যে মাঝখান দিয়ে বড় যেটা দেখা যাচ্ছে লম্বা সেটা হচ্ছে প্রধান মূল। প্রধান মূল থেকে যেগুলো শাখা বের হয়েছে সেগুলো হচ্ছে শাখামূল। তারপরে হচ্ছে শাখামূল, আর নিচের দিকে চলে আসছে যেটা, এটা হচ্ছে মূলরোম অঞ্চল। আর এই যে পাশে যে চুলের মতো এগুলো হচ্ছে মূলরোম। তারপর একেবারে মূলরোমের একেবারে ভিতরের দিকটা হচ্ছে বর্ধনশীল অঞ্চল, মানে এখান দিয়েই তার বৃদ্ধিটা হয় নিচের দিকে। তারপরে যে অংশটা সেটা হচ্ছে মূলত্র অঞ্চল। এই হচ্ছে একটা মূলের বিভিন্ন অংশ। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে কাণ্ড, মানে আবৃতবীজী উদ্ভিদের কাণ্ডগুলো কেমন হয়ে থাকে। আমরা কাণ্ড, উদ্ভিদের যে অংশ পর্ব মধ্যযুক্ত ও পাতা বহন করে তাকে কাণ্ড বলে। তাহলে কাকে বলে? যে অংশ উদ্ভিদের পর্ব মধ্য যুক্ত এবং পাতা বহন করে তাকেই বলা হয় কাণ্ড। যেমন দেখো চিত্র দেখে আগে বুঝে নেই। এই হচ্ছে মূল, এইটা হচ্ছে কাণ্ড, মূল যে অংশটা সেটা হচ্ছে কাণ্ড। আর এই যে কাণ্ডের এক একটা জয়েন্ট দেখেছো, এই জয়েন্ট গুলাকে বলা হয় পর্ব, এটাও একটা পর্ব, এবং দুই পর্বের মাঝখানের যে অংশটা সেটাকে বলা হয় পর্ব মধ্য। তারপরে এই পাতার গোড়া থেকে যেটা সেটা হচ্ছে পুষ্প মুকুল। তারপর এগুলো হচ্ছে পাতা, এটা হচ্ছে অগ্র মুকুল। এই হচ্ছে একটি কাণ্ড। তাহলে তার প্রকৃতি অনুযায়ী কাণ্ডকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরল কাণ্ড, একটা হচ্ছে সবল কাণ্ড, একটা হচ্ছে দুর্বল কাণ্ড। আমরা নাম থেকেই বুঝতে পারি যে সবল এবং দুর্বল বলতে কি বুঝি। দেখো, সবল যে কাণ্ড শক্তভাবে মাটির উপরে দাঁড়াতে পারে, অর্থাৎ হেলে পড়ে না, যেটা নিজে শক্ত হয়ে মাটির উপরে দাঁড়াতে পারে সেগুলোকেই বলা হয় সবল কাণ্ড। যেমন পাইন, নারকেল, তারপরে বট, আম, বাঁশ, আখ ইত্যাদি। দুর্বল কাণ্ড, এসব কাণ্ড নিজের শক্তিতে মাটির উপর সোজাভাবে দাঁড়াতে পারে না, যেমন আনুগামিক, মানে শয়ান অবস্থায় থাকে, শুয়ে থাকে, পুঁইশাক এগুলো। তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, এগুলো দুর্বাঘাস, এগুলো হচ্ছে দুর্বল কাণ্ড বিশিষ্ট। এরপরে আসো রূপান্তরিত কাণ্ড। রূপান্তরিত ভূনিম্নস্থ কাণ্ড 4 প্রকারের। দেখো 4 প্রকার। এটা হচ্ছে রাইজোম, টিউবার, বাল্ব এবং গুড়িকন্দ। রাইজোম এটা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে, যেমন আদা, হলুদ ইত্যাদি। টিউবার ভূনিম্নস্থ কাণ্ডের শাখার অগ্রভাগ খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়, মোটা হয়ে যায়, গোল আকার ধারণ করে, সেগুলোকে যেমন আলু নিজেই কিন্তু একটা কাণ্ড, রূপান্তরিত কাণ্ড, যেটাকে বলা হয় টিউবার। বাল্ব কাণ্ড অত্যন্ত সংক্ষিপ্ত এবং চাকতির মতো আকৃতির ধারণ করে, যেমন পেঁয়াজ, রসুন উদ্ভিদের কাণ্ড। গুড়িকন্দ খাদ্য সঞ্চয়ের ফলে যে মৃৎগত কাণ্ড স্ফীত হয়ে যায়, গোলাকার ধারণ করে, উলম্বভাবে মাটির ভিতরে অবস্থান করে, উলম্ব মানে খাড়াভাবে মাটির ভিতরে অবস্থান করে, তাকে গুড়িকন্দ বলা হয়, যেমন ওল। এরপরে আসো, এটা গেল কাণ্ড। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পাতা। দেখো, পাতা উদ্ভিদ কাণ্ডের পর্ব হতে যে পাতলা প্রসারিত ও পার্শ্বীয় অঙ্গের সৃষ্টি হয় তাকে পাতা বলে। এগুলো তোমাদের সঙ্গে আসতে পারে, জ্ঞানমূলক। একটি আদর্শ পাতার 3টি অংশ থাকে, পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্রফলক। দেখো, এটা যদি একটা পাতা হয়, এই পাতার বোটাটাকে বলা হয় পত্রবৃন্ত, আর অগ্রভাগটাকে বলা হয় পত্রমূল, আর মাঝখানের যে অংশটা সেটাকে বলা হয় পত্রক বা পত্রফলক, মাঝখানের বডিটা। যে পাতায় পত্রবৃন্ত থাকে সেগুলোকে বৃন্তযুক্ত পাতা বলা হয়, আর যেগুলো বৃন্ত থাকে না, মানে বোটা থাকে না, সেগুলোকে বলা হয় বৃন্তহীন। এরপরে দেখো যে পত্রবৃন্তের মাথায় চ্যাপ্টা ও প্রশস্ত অংশের নাম পত্রফলক। কোনো পাতার গোড়ায় 2 পাশে পত্র সদৃশ ক্ষুদ্র উপাঙ্গ সৃষ্টি হয়, সেগুলোকে উপপত্র বলা হয়। পাতার গোড়ার দিকে কিছু কিছু আবার ছোট ছোট পাতার মতো সৃষ্টি হয়, সেগুলোকে বলা হয় উপপত্র। এবার সরল পাতা কাকে বলে? একটি পাতা
একটি মাত্র পত্রফলক যুক্ত পাতাকে বলা হয় সরল পাতা, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। যৌগিক পাতা একাধিক পত্রফলক নিয়ে গঠিত। একটি পত্রফলক, এটা হচ্ছে একাধিক পত্রফলক। এক্সাম্পল তেঁতুল, গোলাপ ইত্যাদি। একান্তর পাতা প্রতি পর্ব থেকে একটি পাতা সৃষ্টি হলে তাকে একান্তর পাতা বলে। এই যে দেখিয়েছিলাম যে প্রত্যেক পর্ব, এই পর্ব থেকে যদি একটি করেই পাতা সৃষ্টি হয় তবে সেটাকে বলা হয় একান্তর পাতা। প্রতিমুখ প্রতি পর্ব থেকে দুটি পাতা, এখানে ছিল একটি পাতা একান্তর, এটা হচ্ছে দুটি পাতা উৎপন্ন হয় এবং একে অপরের বিপরীতমুখী অবস্থান করে, সেটাকে বলা হয় প্রতিমুখ। আবর্ত প্রতি পর্ব থেকে 3 বা ততোধিক পাতা উৎপন্ন হয়ে কাণ্ডের চারিদিকে, এক একটি পর্ব থেকে 3টা বা তারও বেশি পাতা উৎপন্ন হয়ে যদি কাণ্ডের চারিদিকে বিন্যস্ত থাকে তবে সেটাকে বলা হয় আবর্ত পাতা। মঞ্জরি পত্র দেখো, পুষ্প ও পুষ্পবিন্যাসের গোড়ায় বা মঞ্জরি দ্বন্দ্বের পর্বসন্ধিতে অবস্থিত পাতাকে মঞ্জরি পত্র বলা হয়, যেমন কলা, সূর্যমুখী ইত্যাদি। পত্র বিন্যাস, এগুলো প্রত্যেকটা তোমাদের সংজ্ঞা আসে। কাণ্ড বা শাখা প্রশাখার উপর যে রীতিতে পাতাগুলো সাজানো থাকে তাকে পত্র বিন্যাস। পত্র মানে পাতার বিন্যাস, পাতা কিভাবে সজ্জিত আছে কাণ্ডের উপরে সেটাকেই বলা হয় পত্র বিন্যাস। পাতা শিরা বিন্যাস, যে নির্দিষ্ট রীতিতে পাতার শিরা উপশিরাগুলো পত্রফলকে অবস্থান করে তাকে শিরা বিন্যাস বলা হয়। সংজ্ঞা আসে তোমাদের, জাস্ট সংজ্ঞা জানার জন্য এবং পরিচিতির জন্য এগুলা পড়া। জালিকাকার শিরা বিন্যাস দেখো, এই শিরা বিন্যাসটা আবার 2 প্রকার, জালিকাকার এবং সমান্তরাল শিরা বিন্যাস। জালিকাকার মানে জালের মতো ছেয়ে থাকে, পাতার শিরা উপশিরা ও এদের শাখা প্রশাখাগুলো পরস্পর যুক্ত হয়ে জালকের ন্যায় অবস্থান করলে তাকে জালিকা শিরাবিন্যাস বলা হয়। এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার সাধারণত দেখা যায়, এটা একটা বৈশিষ্ট্য, যেমন আম, জাম, কুমড়া ইত্যাদি। সমান্তরাল শিরাবিন্যাস, এই যেটা হচ্ছে জালিকা, জালের মতো, আর এগুলো হচ্ছে দেখো সমান, একেবারে সমান্তরাল শিরাবিন্যাস। পাতার শিরাগুলো পরস্পর যুক্ত না হয়ে সমান্তরালভাবে বিন্যস্ত থাকলে তাকে সমান্তরাল শিরাবিন্যাস বলা হয়। এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। সাধারণত একবীজপত্রী উদ্ভিদে সমান্তরাল শিরাবিন্যাস এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। আল্লাহ হাফেজ।